ঝগড়া বিবাদ নাকি এগিয়ে যাবে দেশ, সিদ্ধান্ত জনগণের। বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল। দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সংকট সমাধানের আশা ভারতের। 200 কোটি টাকার বেশি পাচার, 42 প্রতিষ্ঠান শনাক্ত। উদ্ধারে 8 সংস্থার সাথে চুক্তি করবে বাংলাদেশ ব্যাংক। রেলের 1/3 ইঞ্জিন অচল, যাত্রী ও পণ্য পরিবহনে পড়ছে প্রভাব। নতুন লোকোমোটিভ কিনতে 2 প্রকল্প। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। এবং চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর কারাগারে খল অভিনেতা ডন। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনামগুলোর সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ এবং আমি ফারজানা নিশি। সরকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবে বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। এ সময় বিভ্রান্তি ছড়িয়ে শান্তি বিনষ্ট না করার আহ্বান জানান তারেক রহমান। এর আগে কক্সবাজার মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন হাটহাজারীর সমাবেশে। কক্সবাজারের মহেশখালী, যেখানে নোনা জলে ঘেরা জীবন জীবিকায় ছিল এক কঠিন বাস্তবতা। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দ্বীপে তৈরি হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ একাধিক অবকাঠামো। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে তা সরেজমিনে দেখতে মাতারবাড়িতে যান প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন 1200 মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। দুপুরে মহেশখালী থেকে বাহারছড়া সমুদ্র সৈকতে পৌঁছান প্রধানমন্ত্রী। বন্যায় পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন নতুন বাড়ির চাবি। আমাদের আনুষ্ঠানিকতা শেষে এ সময় বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে ঝগড়া ফাসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সময় লাগবে, তা নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে কিছু মানুষ। সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। নির্বাচন আগে সমুদ্র উপকূলীয় এলাকা নিয়ে বিএনপির যে অঙ্গীকার ছিল তা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে আর গতি পাবে নানা উন্নয়ন প্রকল্পের কাজেও। এরপর সেখান থেকে ফটিকছড়ি যান তারেক রহমান। সেখানে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর সাথে সাক্ষাৎ করেন, মতবিনিময় করেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে। এ সময় সরকার প্রধান বলেন, দেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে ইসলামের মতোই এগিয়ে নিতে হবে। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ, এটা হচ্ছে ইসলাম ধর্ম। এখানে ইসলাম ধর্ম হিসাবেই এটা আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে। সেখান থেকে হাটহাজারী মাদ্রাসায় শাহিত হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করেন তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, চট্টগ্রাম। আপনারা প্রতিবেদন দেখছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে বক্তব্য দিচ্ছেন। আমরা আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাব। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি
কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে গুপ্ত বাহিনী তাদের সাথে নির্বাচনে জাতীয় বেঈমান খাইতে হয়েছিল। একই সাথে তাদের সাথে নির্বাচন এই গুপ্ত বাহিনী করে তারা ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে মিথ্যা কথা বলছে, তারা তৈরির চেষ্টা করছে। আপনারা চট্টগ্রামের মানব আপনারা খুব কলকারখানা আছে, আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের এই চট্টগ্রামের মানুষ ব্যবসার সাথে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার। কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। এবং যদি দেশে শিল্প কারখানা গড়ে উঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম সেখান থেকে। দেশে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে তার নাম চূড়ান্ত করা হয়েছে। সংসদে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। রাজনৈতিক মহলের অভিমত যে রাজপথের আন্দোলন থেকে সরকার গঠন বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সর্বোচ্চ সফলতার সাক্ষী হতে যাচ্ছে দেশ। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? রাজনৈতিক মহলে এখন তারই আলোচনা। সব সমীকরণ মিললে আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হওয়ার তালিকায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার নাম আসে, যা নিয়ে আলোচনা হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামেও। দলটির একাধিক সূত্র মতে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় ফোরামে চূড়ান্ত হয়েছে তার নাম। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাকি শুধুই আনুষ্ঠানিকতা। এমনটা হলে একজন শিক্ষকের রাষ্ট্রপতি হয়ে ওঠার সাক্ষী হবে পুরো দেশ। কেননা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। 1986 সালে ক্লাসরুম ছেড়ে নামেন রাজনীতির ময়দানে। 2 বছর পর ঠাকুরগাঁও পৌর মেয়র হিসেবে সেই যাত্রার সর্বোচ্চ সফল পরিণতির দুয়ারে এখন নিপাট ভদ্র এই রাজনীতিবিদ। 40 বছরের রাজনীতির দীর্ঘ পথে 4 বার সংসদ সদস্য, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছর ধরে মহাসচিব হিসেবে বিএনপির হাল ধরে রাখা মির্জা ফখরুলের সবচেয়ে কঠিন সময় কেটেছে শেখ হাসিনার শাসনামলে। 11 বার জেল খাটতে হয়েছে গায়ে দুর্নীতির আঁচ না লাগা এই রাজনীতিবিদকে। জীবনের শেষ বিকেল দেখা মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিলেন এবারই তার শেষ ভোট, হলো তাই। সব সমীকরণ মিলিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে ঠাকুরগাঁয়ের সন্তান এবার বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পথে। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে এটা নতুন বাংলাদেশ তৈরি করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এলো 11 দল। প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করেছে বিরোধী জোট।
এদিন নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপিও। তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের চিফ হুইপ নুরুল আমিন মনি। শুধুমাত্র বিএনপি নিয়েছে। পরে বিএনপির তরফ থেকে তারা রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এলো 11 দলীয় ঐক্য। এদিন বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দীর্ঘ বৈঠকের পর চূড়ান্ত হয় অলি আহমদের নাম। 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন মনোনয়ন দিতে পেরেছি। রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন 11 দলের নেতারা। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। আর রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করায় 11 দলের প্রতি কৃতজ্ঞতা জানায় অলি আহমদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে, আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা শুরু করেছেন। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন অবস্থায় কাল প্রথমবারের মতো তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে কথা রয়েছে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি মনে করছেন যে 2 দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে কেটে যাবে সব সংকট। তীব্র আপত্তির পরও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির উপর ক্ষুব্ধ ঢাকা। যদিও বেসরকারি সংস্থার এই আয়োজনে সরকারের সম্পৃক্ততা না থাকার দাবি করে আসছে ভারত। সংবাদ সম্মেলনের পরদিনও একই সুরে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। On the issue before the press conference happened, you would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role. এমন টানাপোড়েনের মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আশা করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে কেটে যাবে সংকট। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person and our Prime Minister is also people's person. Our মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথা বলি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। ঘণ্টাখানেকের বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছে না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন অবস্থায় সোমবার তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে দীনেশ ত্রিবেদীর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।
দেশ থেকে 200 কোটি টাকার বেশি পাচার করেছে এমন 42টি প্রতিষ্ঠান শনাক্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU জানাচ্ছে যে পাচারের গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ, যা উদ্ধারে ব্যবস্থা নিতে 8টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিগত আওয়ামী সরকারের আমলে ঋণের নামে ব্যাংক খাত থেকে $234 বিলিয়ন বেশি বিদেশে পাচার হয়। এর মধ্যে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলারই পাচার করে হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপ, যাদের অর্থ ফেরাতে কাজ করছে সরকার। এর বাইরেও 42 প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে BFIU। প্রতিবেদন অনুযায়ী 200 কোটি টাকার বেশি পাচার করেছে এমন 42 প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে, যার সাথে জড়িত রয়েছে 38 ব্যাংক। আর পাচার হওয়া অর্থের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবং এই চুক্তির একটি বৈশিষ্ট্য হলো যে এই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না, কিন্তু তারা যদি পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হয় তখন একটি আনুপাতিক একটা রেশিও তাদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে আনুপাতিক হারে তার একটি অংশ সেই প্রতিষ্ঠানগুলো গ্রহণ করবে। পাচার হওয়া বিপুল এই অর্থ উদ্ধারে 8 আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ফার্মের সাথে $250 কোটি ফেরত আনার চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে অবহিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। এই উদ্যোগ সফল হলে পাচারকারীর জন্য একটি শক্ত বার্তা যাবে, যা ভবিষ্যতে অর্থ পাচার ঠেকাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ওদের অ্যাসেট যেগুলো বিল্ড আপ করেছে বা বানিয়েছে সেগুলো যাতে ফ্রোজেন করা যায়, এটা হচ্ছে এই মিটিংটার আমাদের উদ্দেশ্য ছিল। আগামীতে কেউ যেন আবার ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড আপ করি, সেই সুযোগ আমাকে দিতে চাচ্ছে না। এদের মধ্যে এক ধরনের সীমারেখা টানা সম্ভব, যে নতুন করে খুব বেশি মানুষ উৎসাহিত নাও হতে পারেন, কিন্তু এই উদ্যোগ যদি সফল না হয় তাহলে কিন্তু এটা অনেকের জন্য আবার উদাহরণ সৃষ্টি হতে পারে যে একটা সময় সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেই উদ্যোগগুলো সফল হয়নি। তবে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা সীমিত বলেও মনে করেন এই বিশ্লেষকরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ ACI পিওর সল্ট, মেধা বিকাশে সাহায্য করে। রেলের 3 ভাগের 1 ভাগ ইঞ্জিনই অচল, বাকিগুলো চলছে জোড়াতালি দিয়ে। এর প্রভাব পড়েছে রেলের শিডিউলে, যাত্রী এবং পণ্য পরিবহনে হচ্ছে দুর্ভোগ। বিব্রত হতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। সংকট কাটাতে 60টি নতুন ইঞ্জিন সংগ্রহ প্রক্রিয়াধীন। আদিন সজীবের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন ফাহাদ আল কাদরি। বয়সের ভারে নুয়ে পড়েছে ট্রেনের মূল চালিকা শক্তি ইঞ্জিন। রেলওয়ের তথ্য বলছে পূর্ব ও পশ্চিম দুটি অঞ্চলে মোট ইঞ্জিন আছে 350, যার মধ্যে মিটার গেজ 150 আর ব্রড গেজ 120টি। এর মধ্যে অকেজো 80টিরও বেশি, বাকিগুলো চলে জোড়াতালি দিয়ে। 2009 থেকে 2024 এই 15 বছরে 1 লাখ কোটি টাকা খরচ করা হলেও ট্রেনের ইঞ্জিন আনার ব্যাপারে উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এই সময়ে নতুন নতুন রেল লাইন হয়েছে ঠিকই, কিন্তু ইঞ্জিনের অভাবে গতি পায়নি ট্রেন। দীর্ঘদিনের এই সংকট কাটাতে সরকার ও AIIBর যৌথ অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকায় 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে চট্টগ্রাম 2000 রেলপথ রূপান্তর প্রকল্পের আওতায় আরও 30টি মিটার গেজ ইঞ্জিন সংগ্রহের টেন্ডার অনুমোদনের অপেক্ষায়। আমরা আশা করছি যে সেই স্পেসিফিকেশন বা টেন্ডার ডকুমেন্টের কনসেন্ট আমরা এডিবি থেকে পেলে এটি যিনি প্রকল্প পরিচালক আছে তিনি প্রকল্প দপ্তর থেকে দরপত্র আহ্বান করবে। কন্ট্রাক্ট করার পরেও 2 বছর সময় লাগে, কারণ এটি নতুন করে ম্যানুফ্যাকচার করতে হয়। লোকোমোটিভ সংকটের সবচেয়ে বড় ধাক্কা পড়ছে পণ্য পরিবহনে। কেবল পূর্বাঞ্চলেই প্রতিদিন 13টি পণ্যবাহী ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে মাত্র 3-4টি।
রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটিটা আরও স্ট্রং করা উচিত আর কি। ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি স্ট্রং হলে প্রকিউরমেন্টের সময় বেনিফিট পাওয়া যাবে, আর নইলে যারা সাপ্লায়ার তারা আসলে বিভিন্ন জিনিস বুঝাই টুঝাইয়ে দেখা গেল কি সিম্পল একটা জিনিস তারা হ্যান্ডিক্যাপ করে রাখে। ইঞ্জিনের এমন জীর্ণ দশা নিয়েই বছরে প্রায় 10 কোটি যাত্রী আর 40 লাখ টন পণ্য পরিবহন করছে রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিবে সরকার, কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। রাজধানী আগারগাঁওয়ে জাতিসংঘের এক আলোচনা সভায় তিনি বলেছেন, নারী নেতৃত্ব ও সমতা বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষাও নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, জুলাই সনদে নারীদের সংসদীয় আসনের 10% কোটা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা প্রতি 5 বছর অন্তর অন্তর আরো বাড়ানো হবে। I shared a message close to my heart. Every child deserves a safe, caring, and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর অবশেষে ইতালির রোমে আটকে পড়া যাত্রীরা ঢাকায় ফিরেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, রোমে তাদের সাথে চরম অমানবিক আচরণ করা হয়েছে। নিম্নমানের খাবার আর বিমান কর্মীদের অবহেলার অভিযোগও তোলেন তারা। অবশেষে শেষ হলো প্রায় 40 ঘন্টার উদ্বেগ উৎকণ্ঠা। বাংলাদেশ বিমানের BG306 ফ্লাইটের যাত্রীরা পৌঁছান ঢাকায়। তবে ইতালির রোমে দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনিশ্চয়তার পাশাপাশি স্যানিটেশন, খাবার ও পানির সংকটে অবর্ণনীয় দুর্ভোগের কথা জানান তারা। বিমানের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও অভিযোগ যাত্রীদের। বাসা থেকে প্রায় বৃহস্পতিবার 6টা বাজে রওনা দিয়েছি, সকাল 6টা বাজে, কিন্তু আজকে রবিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শেভ হয়ে বাসা থেকে ক্লিন শেভ হয়ে বের হয়েছি, আজকে দাড়ি হয়ে গেছে। 3 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সারাদিন যাওয়ার পরে রাত্রে 9:30 বাজে বিমানের একটা ভদ্রলোক আসছেন সরি বলার জন্য। আমি আমার লাগেজ রেখে বাথরুমেও যেতে পারছিলাম, কারণ আমি কেমনে কার কাছে লাগেজ রেখে যাব, কোনো বিমানের স্টাফও নেই যার কাছে আমি রেখে যেতে পারবো। অন্য দেশের পাসপোর্টধারীদের US এর কিংবা কানাডার ওদের হচ্ছে গিয়ে JW মেরিয়ট মানে 7 স্টার 5 স্টার মানের হোটেল দিচ্ছে, আর আমরা এখানে চেয়ারে বসে রাত কাটাচ্ছি। খাওয়া দাওয়ার কষ্ট ছিল, তবে আলহামদুলিল্লাহ দেরি করে হলো বাংলাদেশ বিমান আসছে। এদিকে সকাল থেকেই শাহজালাল বিমানবন্দরে স্বজনদের অপেক্ষা ছিল উৎকণ্ঠার। দীর্ঘ সময় পরও কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় বাংলাদেশ বিমানের এমন ব্যবস্থাপনায় ক্ষোভ জানান তারা। সামান্য ত্রুটির কারণে আমরা ওয়েট করছি, কিন্তু সে 7 ঘন্টা ধরে প্লেন থেকে নামানো হয়নি। পরবর্তীতে তাদেরকে প্লেন থেকে নামানো হয় এবং নামানোর পরে তাদেরকে লবিতে বসানো হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যাত্রীদের যেন ঘন্টার পর ঘন্টা অনিশ্চয়তার মধ্যে থাকতে না হয়, সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান যাত্রীদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।